হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ। অলরেডি আমরা এর উপর 4টি ক্লাস করে ফেলেছি। আজকের পঞ্চম ক্লাসে আমরা সমাধান করব কোষে দেখি 8 15, 16, 17, 18 এই 4টি সমস্যার সমাধান। যদি তোমরা এর আগের ক্লাস ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই একবার দেখে নিও এবং তারপরে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত সম্পূর্ণ স্কিপ না করে দেখো, তাহলে পড়াটি ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখে নাও 15 নম্বর সমস্যা। 15 নম্বর সমস্যায় আছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তো দেখো, আমাদের এই ক্ষেত্রে একটা লম্ববৃত্তাকার চোঙের কথা বলছে এবং তার উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে। তার মানে আমরা যদি এরকম ভাবি, এটা ব্যাসার্ধ আর এটা উচ্চতা, তাহলে এই ব্যাসার্ধের দ্বিগুণ করলে উচ্চতা হবে। তার মানে উচ্চতা h ইকুয়াল টু 2 টাইমস অফ r, তার মানে h ইকুয়াল টু 2r। দেখো আরেকটা দিয়েছে যদি 6 গুণ হতো, তার মানে h ইকুয়াল টু যদি 6r হতো, তাহলে কি হতো? আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তো আমরা এক কাজ করি, কিভাবে করছি দেখো। আমরা মনে করি চোঙের মানেই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান r এবং 500, এটা দেখো 539 ঘন ডেসিমিটার আছে, তাহলে 8 ডেসিমিটার ধরবো। এইটা যদি হয় তাহলে উচ্চতাটা কি দেওয়া আছে দেখো, উচ্চতাটা হবে কত? ওর দ্বিগুণ। তার মানে উচ্চতা h ইকুয়াল টু হবে 2 গুণিতক r ডেসিমিটার। আর যদি উচ্চতাটা 6 গুণ হতো তখন কি হতো? আচ্ছা, এর ক্ষেত্রে আগে আয়তনটা নির্ণয় করে নিই। অতএব আয়তন সমান পাই r স্কয়ার h, এখানে বসানো যাক। পাই r স্কয়ার, h এর জায়গায় লিখবো 2r, এটা হবে ঘন ডেসিমিটার। তাহলে এটা দেখো 2 পাই r কিউব ঘন ডেসিমিটার। এবার চলে এসো যখন উচ্চতাটা 6 গুণ হতো, তাহলে যখন উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ, তখন উচ্চতা কি হবে? তখন উচ্চতা h ইকুয়াল টু 6 ইন্টু r ডেসিমিটার। এবার আমরা এই সময় আয়তন নির্ণয় করি। অতএব আয়তন সমান কি হবে? পাই r স্কয়ার h, এখানে যদি বসাই পাই r স্কয়ার, h হবে 6h ঘন ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে 6 পাই r, সরি h টা হবে 6r, তাহলে হচ্ছে 6 পাই r কিউব ঘন ডেসিমিটার। এবার দেখো ওটাই ওখানে বলে দিয়েছে যে বেশি যেটা হতো সেটা হচ্ছে 539। তাহলে আমরা শর্ত প্রয়োগ করি। শর্তানুসারে 6 পাই r কিউব মাইনাস এই আয়তনটা 2 পাই r কিউব ইকুয়াল টু কত হচ্ছে? 539। ক্লিয়ার? তো এটা সমাধান করব। দেখো এটা বিয়োগ করলে হচ্ছে 4 পাই r কিউব ইকুয়াল টু 539। এখান থেকে দেখো r কিউবের ভ্যালু যদি নির্ণয় করি, এটা হচ্ছে 539, 4টা নিচে আসবে, 22টা নিচে আসবে, 22 এর 7 আর 7টা তাহলে উপরে চলে যাবে। এটা কাটাকুটি করা যায়। দেখো আমরা 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 4 11 44, 9 9 11 99। আর দেখো কোনো কাটাকুটির মতো জায়গা নেই। তো আমরা যেটা পেয়েছি সেটা একটু লিখি। তো আমরা পেয়েছি r কিউব ইকুয়াল টু দেখো 7 আর 49, আর নিচে দেখো 4 আর 2। এবার দেখো এটা তো ঘনমূল করতে হবে। দেখো 49 এ দুটো 7 আছে, এখানে একটা মোট 3টে 7, তাহলে একটা 7, আর এখানে মোট 3টে 2 হচ্ছে, তাহলে একটা 2। সো r এর ভ্যালু আমরা পেলাম 7/2। তার মানে আমরা এটাকে 3.5 ডেসিমিটার বলতে পারি। কি জানতে চাইছি দেখো, জানতে চাইছি চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তো উচ্চতা কোনটা হতো? প্রকৃতপক্ষে চোঙটির উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা কি করব? উচ্চতা ইকুয়াল টু উচ্চতা h ইকুয়াল টু 2 টাইমস r, মানে 2 গুণিতক
3.5 মানে হচ্ছে 7 ডেসিমিটার। তো লাস্ট তোমরা অ্যান্সার লিখবে যে চৌকির উচ্চতা 7 ডেসিমিটার। এবারে দেখি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে আছে ফায়ার ব্রিগেডের কোন একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস্ট পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কে আর কত জল রয়েছে হিসাব করে লিখি। তো আমরা কত জল খরচ হয়েছে কি করে পাবো? দেখবো যে ওই পাইপগুলো দিয়ে কত জল বেরিয়ে গেছে, যত জল পাইপগুলো দিয়ে বেরিয়ে যাবে 40 মিনিটে সেটাই হবে জল খরচ। আর ট্যাঙ্কের মোট জল থেকে যদি খরচ হওয়া জলটা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো ট্যাঙ্কে আর কত জল থাকবে। তো দেখো আমরা কিভাবে করছি, প্রথমে আমরা ট্যাঙ্কের ক্যালকুলেশনটা করে নিচ্ছি। দেখো ট্যাঙ্কারের, ওটা ট্যাঙ্কার বলে দিই, ট্যাঙ্কারের কি কি দেওয়া ছিল? দেখো দেওয়া ছিল আমাদের 2.8 মিটার ব্যাস, তাহলে ব্যাস দেওয়া আছে। এটা একটু কেয়ারফুল থাকবে, ব্যাস আছে না ব্যাসার্ধ আছে। দেখো ব্যাস আছে 2.8 মিটার, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ করে নিই, কারণ ব্যাসার্ধই আমাদের ফর্মুলায় লাগে। ব্যাসার্ধ আর ইকুয়াল এটার অর্ধেক মানে 1.4 মিটার। এবং দেখো এটা তো জলের পরিমাণ, জলের পরিমাণ আমরা লিটারে মাপি, আর লিটারের সঙ্গে ডেসিমিটারের একটা সম্পর্ক আছে, তাই জন্য আমরা এটাকে ডেসিমিটারে নিয়ে চলে যাই। মিটার থেকে ডেসিমিটারে গেলে এটা 10 দিয়ে গুণ মানে দশমিকটা উঠে গেল, এত 14 ডেসিমিটার। এবার চলে আসি ট্যাঙ্কটার দৈর্ঘ্য। ট্যাঙ্কটার দৈর্ঘ্য আছে দেখো 6 মিটার। এখানে দৈর্ঘ্য বলছি কিন্তু এটা বুঝতে হবে এটা আসলে উচ্চতাই। তো এইচ ইকুয়াল টু হচ্ছে 6 মিটার, 6 মিটার মানে হচ্ছে 60 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কের আয়তন করি, ট্যাঙ্কের আয়তন কত আমরা জানি পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে ভ্যালুগুলো বসালে কত হচ্ছে দেখো, পাই মানে হচ্ছে 22/7, আর স্কয়ার মানে হচ্ছে এইটা মানে 14 ইন্টু 14, আর এইচ মানে হচ্ছে 60। তো এটা সমাধান করলে দেখো 7 দুগুণে 14, এটা আমরা সলভ করব। দেখো আমাদের সলভ করার জন্য আমরা 22 দুগুণে হচ্ছে 44, 44 কে 14 দিয়ে গুণ করে নিই, 44 কে 14 মানে 4 4 16 6 হাতে রইল 1, 4 4 16 1 17, 44 6 7 4 11 1 হাতে রইল 1 5 6 616। এটাকে আবার 60 মানে 6 দিয়ে গুণ করি, 6 4 36 এর 6 হাতে রইল 3, 6 কে 6 3 এর 9, 6 4 36। তাহলে আমাদের অ্যানসার হলো দেখো 3696, আর 60 দিয়ে গুণ করেছিলাম বলে একটা শূন্য, এত ঘন ডেসিমিটার। দেখো ডেসিমিটার দিয়ে আয়তন করলাম, তাহলে এটা হলো ঘন ডেসিমিটার। আর আমরা জানি ঘন ডেসিমিটার মানে কি লিটার, তাহলে এটা আমরা লিখে নিতে পারি 36960 লিটার। ক্লিয়ার? এই যে ডেসিমিটারে অঙ্ক করা এটাই হচ্ছে সুবিধা। এবার লিটার পেয়ে গেলাম তাহলে। এবার চলে এসো পাইপগুলোর ব্যাপার বলছি। পাইপগুলো কি করা হয়েছে, 3টে পাইপ ছিল এবং 40 মিনিট ধরে ওখান থেকে জল বার করা হয়েছে। এবং পাইপগুলোর মাপ দেওয়া আছে দেখো, ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে। আচ্ছা এবার পাইপের চলে এসো। পাইপটির প্রথমে মনে করো দেখো দুইটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, তাহলে ব্যাস দেওয়া আছে, পাইপটির ব্যাস হলো 2 সেমি। তো ব্যাসার্ধ নির্ণয় করি, ব্যাসার্ধ আর ইকুয়াল কত হবে 2/2 সমান 1 সেমি। কিন্তু আমরা কি করব, ডেসিমিটার নিয়ে অঙ্ক করব, তাহলে ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 0.1 ডেসিমিটার। এবার চলে এসো পাইপটির দৈর্ঘ্যের কথা ভাবি। পাইপের দৈর্ঘ্য মানে লম্ববৃত্তাকার সঙ্গে উচ্চতাই বোঝায়। তো দৈর্ঘ্য কত হবে দেখো, এটা যদি বলেছে মিনিটে 420 মিটার বেগে, তার মানে এইরকম যদি একটা পাইপ থাকে, সেই পাইপ দিয়ে 1 মিনিটে মানে এখানে যখন সময় 0 আর এখানে মনে করো সময় 1 মিনিট, 0 মিনিট থেকে 1 মিনিট, মিনিটে 420 মিটার বেগে জল যায়। মানে এইখানে যে সময় শূন্যে যে জলের কণাটা ছিল 1 মিনিট পরে সেই কণাটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। তো প্রথম জলের কণাটা যদি এখানে চলে আসে, তার পরের যে জলের কণাগুলো সব এর ভিতরে গিয়ে ভর্তি হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি 1 মিনিটে এই পাইপে কতটা জল ধরবে না, এই 420 মিটার লম্বা 420 মিটার যাবে, অর্থাৎ 420 মিটার লম্বা একটা পাইপে যতটা জল ধরে ততটাই 1 মিনিটে ওই পাইপ দিয়ে জল বেরোবে। তার মানে এই পাইপে কতটা জল ধরবে কি করবো, এই পাইপের আয়তন থেকে আমরা কি করে পড়বো, দেখো দৈর্ঘ্য সমান ধরে নেবো তাহলে 420 এবং ওটা ছিল দেখো মিটার। আচ্ছা তাহলে মিটার থেকে আমাদের কি করতে হবে, ডেসিমিটার করতে হবে। তো মিটার ডেসিমিটার 10 দিয়ে গুণ হলো এত ডেসিমিটার।
তো আমরা এবার যেটা নির্ণয় করবো এই পাইপের আয়তন, পাইপের আয়তন। পাইপের আয়তনের ফর্মুলা সে একই থাকবে, পাই আর স্কয়ার এইচ। ভ্যালুগুলো বসানো যাক। পাই মানে হচ্ছে দেখো 22/7, আর স্কয়ার মানে হচ্ছে এইটা 0.1 ইন্টু 0.1। আচ্ছা এইভাবে লিখলাম কারণ এর পয়েন্ট গুলো তুললে একটা করে 10 পাবো। ওকে, আর কি হচ্ছে এইচ, এইচ মানে হচ্ছে 4200 ঘন ডেসিমিটার। এটা সমাধান করছি, দেখো কি পাচ্ছি। এটা হচ্ছে দেখো 7, তো এইটা কাটাকুটি হবে, এই দুটো 0, এই দুটো কেটে গেল, 6 7 42। তো দেখো আমাদের উপরে 6 আর 22 পড়ে থাকলো, মানে 6 দুগুণে 12 2, হাতে রইলো 1, 6 দুগুণে 12 1 13, এত ঘন ডেসিমিটার, তার মানে হলো 132 লিটার। এইটা গেল একটা পাইপ দিয়ে এবং 1 মিনিটে। পাইপ কটা ছিল? 3টে, এবং কত ছিল? 40 মিনিট ধরে জল নির্ণয় বার করা হয়েছে। তো আমরা লিখবো 3টি পাইপ দ্বারা 40 মিনিটে নির্গত জল কি হবে? একটা পাইপে যদি 132 হয়, 3টে পাইপে তার 3 গুণ। আবার এটা যদি 1 মিনিটে হয় তাহলে 40 মিনিটে ইন্টু 40। এটা সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য দেখো এটা 3 4 হচ্ছে 12, তাহলে 132 কে 12 দিয়ে গুণ করে নিই। 132 কে 12 দিয়ে গুণ, 4 6 2 1 3 2 4 8 5 1 1548 1584, এবং একটা দেখো শূন্য ছিল, এত লিটার। তো আমাদের একটা অ্যান্সার চেয়েছিল যে কতটা জল লেগেছে। তো পাইপ দিয়ে যতটা জল বেরিয়েছে ততটা জলই প্রয়োজন হয়েছে। তো জল লেগেছে 15480 লিটার। আরেকটা প্রশ্ন ছিল যে এখনো ট্যাঙ্কে কতটা জল আছে। তো ট্যাঙ্কে তো মোট জল ছিল এইটা, আর এতটা খরচ হয়েছে, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ট্যাঙ্কারে অবশিষ্ট জলের পরিমাণ কত হবে? ওই যে 36960 মাইনাস 15840, এটা বিয়োগ করতে হবে। করলে যেটা পাবো এত লিটার। তো দেখো বিয়োগ করলে যেটা হচ্ছে 0 4 6 2 8 9 1 5 6 1 2, এত লিটার। সেটা হচ্ছে দেখো 21120 লিটার। তো তোমরা দুটো অ্যান্সার লিখবে। 1 নম্বর প্রশ্নের অ্যান্সার এটা লিখবে যে এতটা জল খরচ হয়েছে, আর 2 নম্বর প্রশ্নের অ্যান্সারে এতটা জল অবশিষ্ট আছে। দেখো 17 নম্বর সমস্যা। 17 নম্বর সমস্যায় আছে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলার চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্ট প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলারে যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। আর দ্বিতীয় পার্টে আছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন হিসাব করে লিখি। তো আমরা প্রথমে প্রথম পার্টটা করার চেষ্টা করি। দেখো প্রথম পার্টটা কিরকম আছে, একটা পিলার আছে এরকম লম্ববৃত্তাকার পিলার, তার কি করেছে চারপাশে পুরু করে প্লাস্টার করতে হবে। যে পুরুটা হবে সেটা হচ্ছে 3.5 সেমি। তার মানে দেখো ছবিটা একটা এরকম। আমরা যদি ভাবি যে এইটা একটা লম্ববৃত্তাকার পিলার, এর বাইরে আবার কতটা পুরু করে একটা প্লাস্টার হবে, এবং এই পুরুটা হবে কতটা 3.5 সেমি। 3.5 সেমি পুরু প্লাস্টার হবে। তাহলে আমরা কি এই প্লাস্টার করাকে এর উপরে পাতলা করে মশলা লাগানো ভাবতে পারি না? কারণ হচ্ছে এখানে দেখো একটা মোটা পরিমাণ প্লাস্টার করতে হবে, পুরু লেখা আছে, এবং এটা থেকে আমরা বুঝবো যে প্লাস্টার করা মানে আসলে এই যে অংশটা, যে জায়গাটা আমি মার্ক করছি, এই অংশটায় যতটা মশলা লাগবে ততটাই হচ্ছে প্লাস্টার করার জন্য প্রয়োজন। আর এই জায়গাটায় যে মশলাটা লাগবে সেটা হচ্ছে দেখো আমরা ভাবতে পারি যে এরকম একটা পুরু বা ফাঁপা চোঙের কি না আয়তনের ব্যাপার, তাই না? কি আমরা কিন্তু যদি রং করার প্রশ্ন হতো তাহলে চারপাশের ক্ষেত্রফলের উপর অঙ্ক করতাম, কিন্তু এটা হচ্ছে দেখো মশলাটা অনেক পুরু করে দেওয়া হবে, তার মানে এটাকে আয়তনে মাপতে হবে, এবং এটা হবে ফাঁপা চোঙের ক্ষেত্রে। তাহলে আমরা ফাঁপা চোঙের আয়তনের একটা সূত্র করেছিলাম, সেটা প্রয়োগ করতে পারি। তো দেখো আমরা কিভাবে করছি, আমরা এর মাপগুলো লিখে নেওয়ার চেষ্টা করি। দেখো যেটা দেওয়া ছিল যে পিলারের দেখো দুটো জিনিস হবে, একটা হচ্ছে অন্তঃব্যাস। অন্তঃব্যাস দেওয়া ছিল, দেখো ব্যাসটা দেওয়া ছিল তোমাদের 17.5 সেমি ব্যাস। তাহলে অন্তঃব্যাস সমান 17.5
সেমি। আচ্ছা ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ হবে, অন্ত ব্যাসার্ধ কত হবে 17.5/2 সেমি। আচ্ছা অন্ত ব্যাসার্ধকে আমরা কি দিয়ে ডিনোট করি, আমরা R2 দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? এবার চলে এসো আমরা এই পিলারের উচ্চতাও দিয়েছিল, দেখো 1 নম্বর পার্টে লিখেছিল পিলারটা 3 মিটার লম্বা। তাহলে আমরা এর একটুখানি ফাঁকা রাখছি, রেখে আগে উচ্চতাটা করে নিই। উচ্চতা h সমান 3 মিটার। আর সেটাকে কাজ করি, তাহলে আমরা সেমিতে নিয়ে চলে যাই, কারণ হচ্ছে আমাদের আগেরটা দেখো সেমিতে দেওয়া ছিল, তো মিটার থেকে সেমিতে গেলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। আচ্ছা আর এখানটা ফাঁকা রাখলাম কিসের জন্য, কারণ পিলারের অন্তঃব্যাসের সঙ্গে বহিঃব্যাসের একটা ব্যাপার থাকে। আচ্ছা লক্ষ্য করো এই পিলারটা কিন্তু বহিঃব্যাসটা দেওয়া নেই, দেওয়া আছে হচ্ছে পিলারটা 3.5 সেমি পুরু। 3.5 সেমি পুরু মানে কি, যদি আমাদের এইখান থেকে এইটা যেটা অন্তঃব্যাস বলা ছিল, যেটা পিলার ছিল, সেটা হচ্ছে দেখো আমাদের 17.5/2, আবার এরপরে আবার 3.5 সেমি পুরু, তার মানে এটা কত হবে 17.5/2 যোগ 3.5। বোঝা গেল কি? এইভাবে তাহলে বহিঃব্যাসটা পাবো। তো আমরা বহিঃব্যাসটা এইভাবে লিখছি যে বহিঃব্যাসার্ধ লিখছি, বহিঃব্যাসার্ধ R1 = 17.5/2 যোগ 3.5, যেটা হচ্ছে তার পুরোটা ছিল, সেইটা হচ্ছে যোগ হলো। তো এটাকে দেখো সমাধান করলে 2 লসাগু 17.5 যোগ এটা হচ্ছে দেখো 7, তাহলে 17 আর 7 হচ্ছে তোমার 24.5/2 সেমি। এবার চলে এসো আমরা দেখে নিই যে এতে কতটা মশলা লাগবে। তাহলে মশলা কতটা লাগবে, যতটা ওর আয়তন, অতএব আয়তন এটা কিন্তু একটা ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তন কি করে নির্ণয় করতে হয়, এইভাবে নির্ণয় করতে হয়। দেখো আমরা পাই R²H জানি হচ্ছে পুরো চোঙের আয়তন। এবার এর মধ্যে মনে করবো যে বড় চোঙটা থেকে ছোট চোঙটা বাদ দেওয়া হয়েছে, তাহলে বাকিটা মশলা হচ্ছে না। তো আমরা কি করছি, দেখো বড়টা হচ্ছে পাই R1²H, তা থেকে বিয়োগ করবো পাই R2²H। ক্লিয়ার? এইটা এটা আমরা কিভাবে সমাধান করছি, পাই আর H কমন নিয়ে নিলে হয় R1² মাইনাস R2²। আমরা আরো কিভাবে করতে পারি, পাই আর H কমন নিয়ে নিলে এটা হয় R1 প্লাস R2, R1 মাইনাস R2। আর এককটা কি হবে, ঘন সেমি, ঘন সেমি, ঘন সেমি। তো দেখো পাই এর ভ্যালু বসাচ্ছি 22/7, H এর ভ্যালু বসাচ্ছি 300, R1 প্লাস R2, তার মানে হচ্ছে দেখো আমরা এই জায়গাটার কথা বলছি যে এইটা R1 আর এইটা R1 আর এটা R2, তাহলে R1 প্লাস R2 মানে হচ্ছে 24.5/2 যোগ 17.5/2, আর R1 মাইনাস R2 মানে এইটা মাইনাস এটা, সেটা দেখো আমরা চাইলে আচ্ছা লিখছি, এটা আমরা আগে থেকেই বুঝতে পারতাম কারণ এটা 3.5 হতো, এটা মাইনাস 17.5/2। তো সমাধান করে তো এত ঘন সেমি। এটা হলো 22/7, এটা 300, আর সেটা যোগ করলে হচ্ছে দেখো 2 লসাগু, এটা হচ্ছে দেখো আমরা যদি 1 এখানে যোগ করি এটা হচ্ছে 25, 25 আর 17 মানে 35, 42। ক্লিয়ার? আর এটা দেখো বিয়োগ করলে আমাদের এটা জানা যে এটা বিয়োগ করলে হয় 7, আর যদি ভাগ করা হয় 3.5। ক্লিয়ার? কারণ ওটা তো যোগ করে তৈরি করেছিল 3.5। তো দেখো এটা কাটাকুটি করছি, 7 তো 6 7 কে 42, আর এখানে একটা পয়েন্ট তোলার জন্য 10 নিলাম। আচ্ছা তাহলে দেখো এই 10 এর একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে গেল। আচ্ছা 2 ছিল, এটা 3 হলো। দেখো আর কিন্তু কিছু নিচে পড়ে থাকলো না, তাহলে পড়ে থাকলো 22, 30, 3 আর 35। এগুলোকে সমাধান করছি। ধরো 3 আর 30 গুণ করলে 90, 90 ইন্টু 22 করে নি, মানে 22 কে 9 দিয়ে গুণ, 9 দুগুণ 18, 18 ধরলে 9 দুগুণ 18 19। তো এইটা হলো আমাদের 90 ইন্টু 22 করে, এটাকে আবার কত করতে হবে 35 দিয়ে গুণ, তাহলে 198 কে 35 দিয়ে গুণ করছি, 50 40 এর শূন্য হাতে হলো 4, 5 9 45 ছেড়ে 49 এর না হাতে হলো 4 9, আর 3 80 24 এর 4 হাতে হলো 2, 3 27 হাতে হলো 2, 3 3 দিয়ে 5, তাহলে 0 9 4 13 3 হাতে হলো 1, 9 হাতে 19 হাতে হলো 6, একটা 0। আমাদের অ্যানসারটা যেটা এলো হচ্ছে 69300 ঘন সেমি। তো এখানে জানতে চাইছিল যে কতটা তোমার মশলা লাগবে, কিন্তু এখানে দেখো পিলার ছিল 4টি লম্ববৃত্তাকার পিলার, আমাদের এটা যেটা বেরোলো এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার পিলারের জায়গায় বেরোলো। তাহলে আমরা কি করব, এটা 4টির জন্য নির্ণয় করবো। তাহলে 4টি পিলারের মশলা, অর্থাৎ 4টি পিলারের মশলা সমান 69300 ইন্টু 4 ঘন সেমি।
দেখো এটা 4 দিয়ে গুণ করলে 0 0 3 4 12 দিয়ে হলো 1, 4 9 36 37 7 হলো 3, 4 6 24 3 27। আমাদের অ্যান্সার হলো দেখো এত ঘন সেমি, মানে 2,77,200 ঘন সেমি। তো এর অ্যান্সারটা দেখবে তোমাদের বইয়ে এখানে লেখা আছে, দেখো কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে আমরা সেমি থেকে যদি ডেসিমিটারে চলে যাই অ্যান্সারটা মিলে যাবে। তো সেমি থেকে ডেসিমিটার কি করে যাবো, দেখো ডেসিমিটার সেন্টিমিটার, অর্থাৎ আমাদের 10 দিয়ে ভাগ করতে হয় যদি সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাই, কিন্তু এখানে ঘন আছে তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে দেখো দশমিকটা এখান থেকে 1 2 3 মানে 277.2 ঘন ডেসিমিটার। তো এটা তোমরা চাইলে প্রথমেই এগুলো ডেসিমিটার নিয়ে অঙ্কটা করতে পারতে। আমরা দেখেছিলাম যে এগুলো সেমিতে ছিল, তাই জন্য সেমিতে মিশে করছিলাম, কিন্তু শেষে দেখলাম যে ডেসিমিটার আছে, তাই এটা করলাম। এবার চলে এসো এর 2 নম্বর পার্টটা। বলছে প্লাস্টার মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন হিসাব করে লিখি। দেখো এইটা আমাদের একদম ক্লাস 8 এর যে অঙ্ক, ওই মিশ্রণ বা একটা ছিল না মিশ্রণ, ওইখানকার অঙ্ক। দেখো আমরা কিভাবে করতে পারি, আমরা তাহলে সিমেন্টের পরিমাণ ও আনুপাতিক ভাগাহারের অঙ্ক, সিমেন্ট এর পরিমাণ দেখো কিভাবে করি। আমাদের হচ্ছে 4:1, তো তাহলে 1টা সিমেন্ট, তাহলে আনুপাতিক ভাগাহার এইভাবে যে সিমেন্টের ভাগটা বাই বালি প্লাস সিমেন্ট ইনটু মোট মানে এইটা 2772। তো এটা তো ঘন ডেসিমিটার। তাহলে এটা সমাধান করে হচ্ছে 1/5 ইনটু 277.2। তো এটা দেখো আমরা ভাগটা করছি, দশমিকের ভাগ এখানেই করে নিচ্ছি। 5 5 25, 26 27 2 27, 5 5 25, 26 27 2, দশমিক দিয়ে দিলাম 22, 4 5 20, 4 5 20, তো 55.44 ঘন ডেসিমিটার। এইটা হলো মোট সিমেন্টের পরিমাণ। তো এইভাবে তোমরা দুটো পার্টে অ্যান্সার লিখবে। এবারে দেখে নাও 18 নম্বর সমস্যা। 18 নম্বর সমস্যায় আছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে নির্ণয় করি। তো দেখো আমরা কিভাবে করছি, আমরা একটা চোঙের কথা দেখছি যেটা দেওয়া আছে, যার বহিঃব্যাস আছে অন্তঃব্যাস আছে, তার মানে চোঙটা হলো এরকম ফাঁপা চোঙ। ওকে, যার বহিঃব্যাস অন্তঃব্যাস দেখো একটা একটা দেওয়া আছে 16 আর 12। তাহলে আমরা বহিঃব্যাস অন্তঃব্যাসের কথা ভাবি। তো চোঙটির বহিঃব্যাস সমান 16 এবং এককটা আছে দেখো সেমিতে। তাহলে ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। বহিঃব্যাসার্ধ যেটাকে আমরা R1 বলি সেটা হবে 8 সেমি ওর অর্ধেক। আচ্ছা, আবার অন্তঃব্যাস দেওয়া আছে, দেখো অন্তঃব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে অন্তঃব্যাসার্ধ পেয়ে যাব। অন্তঃব্যাসার্ধ মানে 8 = 6 সেমি। এবার দেখো এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 36 সেমি উচ্চতা। তাহলে চোঙটির উচ্চতা লিখি, উচ্চতা 8 = 36 সেমি। এবার জানতে চাইছে যে এটাকে গলানো হবে। আচ্ছা, একটা চোঙকে গলিয়ে যদি কিছু করতে চাই তাহলে তার কোন জিনিসটা অপরিবর্তিত থাকবে, তার আয়তন অপরিবর্তিত থাকবে। তাহলে আয়তন নির্ণয় করবে, অর্থাৎ আয়তনের সূত্র তোমাদের এতদিনে মুখস্থ হওয়ার কথা, পাই h ইন্টু r1² মাইনাস r2² ঘন সেমি। তো আমরা এখানে দেখো পাই h এর ভ্যালু পেলাম 36, আর এইটাকে আমরা কিভাবে লিখি মনে আছে, r1 প্লাস 2 ইন্টু r1 মাইনাস r2। r1 প্লাস r2 করলে হচ্ছে 8 আর 6, 8 যোগ 6 ইন্টু 8 বিয়োগ 6 ঘন সেমি। তাহলে পাই 36 14 2 ঘন সেমি। এবার চলে আসি আমরা এর পরের পার্টটা, যেটা হচ্ছে এটাকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলো। তাহলে যখন এটাকে গলানো হবে মানে ছোট চোঙের দেখো ব্যাসটা দিয়েছে এবং এটা হচ্ছে নিরেট, ব্যাসটা দিয়ে দিয়েছে 2 সেমি। তাহলে ব্যাসার্ধ ভাবা যাক, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে 1 সেমি। আর দেখো উচ্চতা বা দৈর্ঘ্য একই ব্যাপার, উচ্চতা বা দৈর্ঘ্য সমান দিয়েছে দেখো 6 সেমি। তাহলে আমরা এর আয়তন নির্ণয় করতে পারি। আয়তন হচ্ছে পাই r²h মানে পাই 1² h মানে 6 ঘন সেমি। এবার দেখো আমরা যেটা করবো এখান থেকে এদের
কটা তৈরি করা যাবে। তো দেখো এইটাকে বলি এটা তৈরি করা হয়েছে, কটা তৈরি করা যাবে। তো আমরা যদি এরকম ভাবে ভাবি যে 10টার জিনিসকে দুটো করে দল তৈরি করা হবে, তাহলে কটা দল তৈরি করা যাবে? 10 ভাজিত 2, 5টা দল। তো এরকম ভাবে দেখো এই জিনিসটাকে ভেঙে এটা তৈরি করা হবে, কতগুলো দল তৈরি করা যাবে? এইটা ভাজিত এটা। তো আমরা অতএব ছোট চোঙের সংখ্যা, ছোট চোঙের সংখ্যা কি হবে? ভাগ হবে এইটা ভাজিত এইটা। দেখো এটা সমাধান করছি কিভাবে? পাই পাই কেটে গেল। আচ্ছা মানটা তো কোনো সমস্যা নেই, 6 6 36, তাহলে 6 দুগুণে 12 ইন্টু 14 করতে হবে। আচ্ছা 12 ইন্টু 14, 8 4 12, 8 6 168, তো 168। আচ্ছা এটা তো তোমার সংখ্যা এত টি। তো এর ক্ষেত্রে তোমরা অ্যান্সার লিখবে যে এরকম নিরেট চোঙ তৈরি করা যাবে 168। আজকের ক্লাসে আমরা কোষে দেখি এইটার শেষ 4টে অঙ্ক, লেখা অঙ্ক 18 পর্যন্ত সমাধান দেখে নিলাম। যদি তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং এই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সিলেক্ট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে, যেখানে আমরা 19 এবং 20 সমাধান নিয়ে ফিরে আসছি।